আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26-27 ব্যাচ, কেমন আছো তোমরা? ডেল্টা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের প্রথম লেকচার আমাদের। তো উচ্চতর গণিত প্রথম লেকচারে আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, এটার প্রথম লেকচার আজকে। তো চলো আমরা আজকে কি আলোচনা করব এটা আগে একটু দেখে নেই। আজকে আমরা মাত্রা ও মুখ্য সহগ নির্ণয় এটা দেখব, তারপরে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি, তারপরে চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ। এই যে এখানে যেই 4টা টপিক লিখছি, এই 4টা টপিক আজকে আমরা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, যদিও আজকে আমি একটু অসুস্থ, তারপরেও তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে আসছি। তো ক্লাসটা রেকর্ড করব ঠিক আছে, কিন্তু আশা থাকবে যে তোমরা ক্লাসটা করবা সবাই। ক্লাসটা করলে দেখবে যে যে টপিকগুলো আলোচনা করবে এগুলো থেকে কোশ্চেন আসলে তোমাদের মিস যাবে না আর কি, তোমরা অ্যান্সার করতে পারবা। তো চলো কথা না বলে আমরা আজকের প্রথম টপিকের দিকে চলে যাই। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, ফার্স্ট টপিক আমাদের মাত্রা ও মুখ্য সহগ নির্ণয়। এখন মাত্রা ও মুখ্য সহগ নির্ণয়ের আমরা একটু দুইটা সূত্র দেখে নিই। এইটাই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? দেখো, শর্ট কোশ্চেনে দেয় এগুলো, যদিও পি অফ এক্স এবং কি অফ এক্স দুটি বহুপদী হলে এদের গুণফলের মাত্রা হবে পি অফ এক্সের মাত্রা প্লাস কিউ অফ এক্সের মাত্রা, ঠিক আছে? তার মানে পি অফ এক্স একটা হচ্ছে যে বহুপদী দেওয়া থাকবে, আর কিউ অফ এক্স আর একটা বহুপদী দেওয়া থাকবে। দুইটার গুণফলের মাত্রা, ঠিক আছে? দুইটার গুণফলের মাত্রা হবে পি অফ এক্সের মাত্রা প্লাস কিউ অফ এক্সের মাত্রা, দুইটার যোগফল আর কি, ঠিক আছে? এখন মুখ্য সহগটা কী হবে দেখো, মুখ্য সহগটা হবে পি অফ এক্সের মুখ্য সহগ গুণিত কিউ অফ এক্সের মুখ্য সহগ, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি বলে তোমার এদের ভাগফলের মাত্রাটা কি হবে, ওইটা জানতে চাইলে তুমি কি করবা? দেখো, গুণফলের মাত্রার ক্ষেত্রে কি করছিলাম আমরা? যোগ করছিলাম দুইটার মাত্রা। ভাগফলের মাত্রার ক্ষেত্রে দুইটার মাত্রা বিয়োগ করতে হবে, ঠিক আছে? এই যে এতটুকুই ডিফারেন্স শুধু। তারপরে গুণফলের মুখ্য সহগের ক্ষেত্রে কি করছিলাম আমরা? দুইটার মুখ্য সহগ গুণ করছিলাম, তাই না? আচ্ছা, আর ভাগফলের যখন আমাদের মুখ্য সহগ নির্ণয় করতে হবে, তখন আমাদের কি করতে হবে? এই যে দুইটা বহুপদীর মুখ্য সহগটাকে কী করে দিতে হবে? ভাগ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পেরে থাকো, একটা আমরা এক্সাম্পল দেখে নিই। চলো দেখো এবার এখানে কি বলছে। পি অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে, কিউ অফ এক্স আর একটা বহুপদী দেওয়া আছে। এখন এদের যদি আমরা ফার্স্টে গুণফলের মাত্রা দেখব আর মুখ্য সহগ দেখব, ঠিক আছে? আচ্ছা, গুণফলের মাত্রাটা কি হবে দেখো, গুণফলের মাত্রাটা কী হবে একটু আগে আমরা দেখে আসলাম, দুইটার মাত্রা যোগ, তাই না? আচ্ছা, এখন পি অফ এক্স এটার মাত্রা কত? পি অফ এক্সের মাত্রা হলো, দেখো মাত্রা মানে হলো যে সর্বোচ্চ পাওয়ারটা আছে সেটা, ঠিক আছে? এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 3, তাহলে এটার মাত্রাও হলো 3। তারপরে কিউ অফ এক্সের মাত্রা কত দেখো তো, সর্বোচ্চ পাওয়ার কত? এখানে 2, তাহলে এটা মাত্রাও হলো 2, ঠিক আছে? তাহলে এবার তাদের গুণফলের মাত্রাটা কী হবে? দুইটা মাত্রার যোগফল না, তাহলে 3 + 2 = 5, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এখন এটার যদি আমরা মুখ্য সহগটা দেখতাম তাহলে কি হতো একটু দেখো। মুখ্য সহগটা কি হবে? এই যে এইবার সূত্রটা কি ছিল? পি অফ এক্সের মুখ্য সহগ প্লাস ইন্টু কিউ অফ এক্সের মুখ্য সহগ, তাই না? আচ্ছা, পি অফ এক্সের মুখ্য সহগ কত? আচ্ছা, মুখ্য সহগ জিনিসটা আগে সেটা আমি তোমাদের বলি। মুখ্য সহগ মানে হলো যে সর্বোচ্চ মাত্রা আছে, এখানে পদ কয়টা? 4টা পদ আছে পি অফ এক্সের। এই যে সর্বোচ্চ মাত্রা তোমার হচ্ছে যে মাত্রাযুক্ত যে পদটা আছে, এইটার সামনে যে সহগটা আছে ওটাকে বলা হবে এটার মুখ্য সহগ। তাহলে দেখো তো সর্বোচ্চ পদ কত? এখানে x³ না, এটার সামনে কিছু নাই, মানে আমি ধরে নিতে পারি 1 গুণ আকারে আছে। তার মানে আমাদের পি অফ এক্সের মুখ্য সহগটা হলো 1। তারপরে কিউ অফ এক্স এটার মুখ্য সহগটা কত দেখো তো, এই যে 2, তাই না? এখন এটার সামনে 2 আছে, এটার সামনে কিছু নাই, তো আমরা 1 ধরে নিছি, তাই না? আচ্ছা, তাহলে এটার আমাদের মুখ্য সহগটা হলো 2। তাহলে আমাদের তাদের গুণফলের মুখ্য সহগটা এবার কী হবে বলো তো ভাইয়া? তাদের গুণফলের মুখ্য সহগটা হবে তাদের গুণফল, ঠিক আছে? এই যে তাহলে 1 × 2 = 2, এই যে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের গুণফলের। যদি বলতো ভাগফলের, এটাও আমরা দেখে নেই। তাহলে চলো ভাগফলের মাত্রা। আচ্ছা, ভাগফলের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় দেখো তো। তার মানে আমরা এবার কি পি অফ এক্সকে কিউ অফ এক্স দ্বারা ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, যদি ভাগফলের আমরা হচ্ছে প্রথমে মাত্রাটা নির্ণয় করতে চাই, তাহলে সূত্রটা কী ছিল?
পি অফ এক্সের মাত্রা মাইনাস কিউ অফ এক্সের মাত্রা, তাহলে দুইটার মাত্রা কী করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে জাস্ট, ঠিক আছে। তাহলে কী হবে বলো তো, পি অফ এক্সের মাত্রা কত, 3, তাহলে 3, আচ্ছা সরি দেখা যাচ্ছিল না মনে হয়, পি অফ এক্সের মাত্রাটা হলো 3 মাইনাস কিউ অফ এক্সের মাত্রাটা কত, এই যে তোমার হচ্ছে যে 2 না, তাহলে 3 মাইনাস 2, সরি 3 মাইনাস 2 ইকুয়ালস টু কত, 1। তাহলে আমাদের অ্যান্সার কত, 1। আচ্ছা এবার যদি আমি তাদের মুখ্য সহগটা বলতে যাই, ভাগফলের মুখ্য সহগটা কী হবে বলো তো ভাইয়া, সূত্র কী ছিল, পি অফ এক্সের মুখ্য সহগ ডিভাইডেড বাই কিউ অফ এক্সের মুখ্য সহগ। আচ্ছা পি অফ এক্সের মুখ্য সহগ কত, পি অফ এক্সের মুখ্য সহগ কত, 1, আমরা একটু আগে বের করছি। কিউ অফ এক্সের মুখ্য সহগ কত, 2, তাহলে তাদের মুখ্য সহগ, তাদের ভাগফলের মুখ্য সহগটা হবে এই যে পি অফ এক্সের মুখ্য সহগ ডিভাইডেড বাই কিউ অফ এক্সের মুখ্য সহগ, অর্থাৎ অ্যান্সারটা হলো হাফ। আশা করি তোমরা ফার্স্ট টপিকটা বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমাদের মাত্রা এবং মুখ্য সহগ এটা দেখলাম। এইবার আমরা যেটা দেখব দ্বিতীয় নম্বর টপিক, সেটা হলো আমাদের ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে। আচ্ছা ভাগশেষ উপপাদ্যটা কি, এখন সব কিছু আমরা তো ব্যাখ্যা দেবো না, তোমাদের কিছুদিন পরে পরীক্ষা, আমরা শুধু এটার মেন যে থিমটা ওটা একটু দেখে নেব, ঠিক আছে। দেখো এফ অফ এক্স যদি একটা বহুপদী হয়, এফ অফ এক্স যদি একটা বহুপদী হয়, তাহলে এফ অফ এক্সকে আমরা যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, ঠিক আছে, এফ অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষটা কত হবে, এফ অফ এ, ঠিক আছে। দেখো আমরা এখানে একটু জিনিসটা বুঝি, এক্স মাইনাস এই যে এফ অফ এটা কোথায় থেকে আসলো, তাই না, যেটা দ্বারা ভাগ করতে বলবে তোমরা ওটা সমান সমান 0 ধরে নেবা, ঠিক আছে। আচ্ছা 0 ধরে নিলে আমি এখান থেকে কী পাচ্ছি, এক্স ইজ ইকুয়ালস টু এ না, এক্স ইজ ইকুয়ালস টু এ, আসলে এই যে এটা হলো আমাদের কি এফ অফ এর একটা উৎপাদক, ঠিক আছে, এফ অফ এক্সের একটা উৎপাদক। তাহলে আমাদের এই যে এক্স ইজ ইকুয়ালস টু যেটা পাচ্ছি, এইখানে আমরা কি বসাই দেবো, এটা শুধু এক্সের পরিবর্তে আমরা কি বসাই দিলাম, এ বসাই দিলাম, বুঝতে পারছো। এখানে যেহেতু এক্স ইজ ইকুয়ালস টু এ পাইছি, তার জন্য আমরা কি করব, এখানে এক্সের পরিবর্তে এ বসাই দেবো। এইটার যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটাই হলো আমাদের ভাগশেষ, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পারছো। এখন চলো একটা আমরা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা যদিও না আসে, এই টাইপের একটা কোনো না কোনো বোর্ডে 100% আসবেই, ঠিক আছে। চলো এবার আমরা একটু এটার অ্যান্সার করি। কি বলছে, পি অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে। এখন পি অফ এক্সকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তবে দেখাও যে একটা জিনিস দেখাইতে বলছে। আচ্ছা তাহলে পি অফ এক্সকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে, উপরের সাথে একটু মিলাও তো, এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, এফ অফ এ। তাহলে আমরা পি অফ এক্সকে যদি এক্স মাইনাস এম দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখান থেকে ভাগশেষটা কত হবে, দেখো তো, এক্সের পরিবর্তে এক্স ইজ ইকুয়ালস টু কি এম হবে না, অতএব তাহলে আমাদের ভাগশেষটা হবে পি অফ এম। আচ্ছা অতএব পি অফ এমটা কী হবে, পি অফ এম ইজ ইকুয়ালস টু, তাহলে এক্সের পরিবর্তে আমরা কি বসাই দেবো, এম বসাই দেবো, শুধু যেই আমাদের ইয়াটা দেওয়া ছিল এখানে, দেখো তো এক্সের পরিবর্তে যদি আমরা এখানে এম বসাই দিই, তাহলে কত হবে, 18 এম কিউব মাইনাস 15 এম স্কোয়ার মাইনাস এম প্লাস 2, শুধু চলকের পরিবর্তে আমরা কি বসাই দিলাম, এম বসাই দিলাম। আচ্ছা আবার পি অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এন দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি হবে বলো তো, ভাগশেষটা পি অফ এন হবে, তাই না। অতএব পি অফ এন ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো ভাইয়া, এবার এক্সের পরিবর্তে আমরা বসাই দেবো কত, এন বসাই দেবো, তাই না, একটু বসাই দেখো, তাহলে আমাদের কি হবে, 18 এন কিউব মাইনাস 15 এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2, তাই না। এখন কোশ্চেনের মধ্যে একটা কথা উল্লেখ করা ছিল, যদি এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করার পরে ভাগশেষ একই থাকে, তাহলে দেখো আমরা এটার ক্ষেত্রে ভাগশেষ পেলাম পি অফ এম, এটার ক্ষেত্রে পেলাম কত, পি অফ এন। তাহলে প্রশ্ন মতে কী বলছে, একই ভাগশেষ, তার মানে পি অফ এম এবং পি অফ এন দুইটা কী হবে, সমান হবে, তাই না। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারবো কি, যে পি অফ এম ইজ ইকুয়ালস টু পি অফ এন। এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা এখানে পি অফ এম এর ভ্যালুটা বসাই দিই, কত হবে, 18 এম কিউব মাইনাস 15 এম স্কোয়ার মাইনাস এম প্লাস 2 ইজ ইকুয়ালস টু, সরি, 18 এন কিউব মাইনাস 15 এন স্কোয়ার, তারপরে মাইনাস এন প্লাস 2, তাই না।
আচ্ছা, এইবার যদি আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাইলে কি হবে? এই পাশে যেমন ছিল তেমনই থাকবে ফার্স্টে, আর ওই পাশের এটা আমরা এই পাশে নিয়ে চলে আসলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, মাইনাস এন হয়ে যাবে প্লাস এন, মাইনাস টু হয়ে যাবে প্লাস টু হয়ে যাবে মাইনাস টু ইজ ইকুয়ালস টু ওই পাশে সব কিছু নয়, মানে জিরো অবশিষ্ট থাকবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, 18m কিউব মাইনাস 18n কিউব, এইখান থেকে কি আমি 18 কমন নিতে পারবো না? পারবো তো, তাই না? আচ্ছা, আমি যদি এখান থেকে 18টা কমন নিই তাহলে এখানে আমাদের কি অবশিষ্ট থাকবে বলো তো? এখানে থাকবে m কিউব মাইনাস এখানে থাকবে n কিউব, তাই না? আচ্ছা, তারপরে দেখো তো, এই যে মাইনাস 15m স্কোয়ার প্লাস 15n স্কোয়ার, এখান থেকে কি আমি মাইনাস 15টা কমন নিতে পারবো না? মাইনাস 15 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে? শুধু এম স্কোয়ার বাকি থাকে। দেখো এখানে প্লাস 15n স্কোয়ার ছিল, তাহলে এখানে কি হবে আমার? মাইনাস এন স্কোয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে? মাইনাস এম প্লাস এন। আমি এখান থেকে মাইনাস 1 কমন নিলে কি হবে? দেখো তো এখানে এম, এখান থেকে মাইনাস 1 কমন নিলে হয়ে যাবে কি? প্লাসে মাইনাসে মাইনাস এন, ঠিক আছে? আর এই যে প্লাস টু মাইনাস টু, এটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 0। এবার আমি কি করতে পারি? দেখো 18, এখানে আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, এ কিউব মাইনাস বি কিউবের। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কী ছিল? উৎপাদকের একটা ফর্মুলা ছিল না? এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে চলো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। এর পরিবর্তে আছে এম, তারপরে বি এর পরিবর্তে আছে এন, বসাই দাও এবার। তাহলে দেখো আমি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তারপরে মাইনাস 15 যেমন, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম, মাইনাস 15। তারপরে দেখো তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে না? কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে মাইনাস 1 ইন্টু এম মাইনাস এন ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার দেখো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এটা হলো আমাদের প্রথম পদটা, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। আচ্ছা, তিনটা পদ থেকে কি কমন যাবে একটু খেয়াল করে দেখো তো। প্রতিটা পদে আমাদের এম মাইনাস এন আসে না? দেখো প্রতিটা পদে কিন্তু আছে আমাদের এম মাইনাস এন, তাহলে আমি প্রতিটা পদ থেকে কি কমন নিতে পারবো? এম মাইনাস এনটা কমন নিতে পারবো। আচ্ছা, এম মাইনাস এন আমি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে? 18 এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আচ্ছা, 18টা এটার সাথে গুণ আকারে থাকবে না, এখানে আমি একটা লাইন গ্যাপ দিলাম, তাহলে 18টা আমরা সবগুলোর সাথে কী করে দিতে পারবো? গুণ করে দিতে পারবো। 18 যদি গুণ করে দিই তাহলে কী হবে? 18 এম স্কোয়ার প্লাস 18 এম এন প্লাস 18 এন স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আমি এম মাইনাস এন কমন নিয়ে নিছি, তার মানে কি থাকবে? মাইনাস 15 ইন্টু এম প্লাস এন। আচ্ছা, মাইনাস 15 দ্বারাও আমি দুইটাকে তাহলে গুণ করে দিলাম একবারেই, ঠিক আছে? তাহলে মাইনাস 15 দ্বারা গুণ করলে মাইনাস 15 এম, এবার মাইনাস 15 দ্বারা এনকে গুণ করলে মাইনাস 15 এন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আমি এম মাইনাস এন কমন নিয়ে নিছি, তার মানে কি শুধু মাইনাস 1 অবশিষ্ট আছে না? আচ্ছা, ইজ ইকুয়ালস টু 0। এইবার একটু খেয়াল করে দেখো এই পাশে কি আছে আমাদের? এম মাইনাস এনটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আচ্ছা, 0কে তুমি যাই দিয়েই ভাগ করো না কেন, অ্যান্সারটা কত আসবে? তোমার 0ই চলে আসবে না? তাহলে আমাদের এম মাইনাস এনকে যদি আমি ওই পাশে পার করে দিই, 0 বাই এম মাইনাস এন মানে কত? 0। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব 18 এম স্কোয়ার প্লাস 18 এম এন প্লাস 18 এন স্কোয়ার মাইনাস 15 এম মাইনাস 15 এন মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। দেখো তো আমাদের এইটাই চাইছিল না প্রমাণে, এই যে এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, আমরা ওটা প্রমাণ করে ফেলছি, ঠিক আছে? প্রুভড। অনেক সহজ কিন্তু এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় খ নম্বর 4 নম্বর কোশ্চেনের জন্য আসে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী টপিকের দিকে যাই। আমাদের পরবর্তী 3 নম্বর টপিকটা কি? আমাদের 3 নম্বর টপিকটা হলো চক্রক্রমিক এবং প্রতিসম রাশি। এইখান থেকে এমসিকিউ, এখান থেকে এমসিকিউ তোমার মাস্ট আসবে, এইখান থেকে সিকিউও তোমার আসতে পারে, ঠিক আছে? ক নম্বরের শর্ট কোশ্চেনে দিতে পারে, তারপরে তোমাদের এখন 2 মার্কের শর্ট কোশ্চেন যেগুলো আছে ওইগুলাতেও দিতে পারে, ঠিক আছে? ক নম্বরেও দিতে পারে, এমসিকিউ দিতে পারে, অথবা 2 মার্কের যে শর্ট কোশ্চেন আছে ওই শর্ট কোশ্চেনগুলোতেও
দিতে পারে। তো চলো আমরা একটু দেখি। আচ্ছা, চক্রক্রমিক রাশি বলতে কি বোঝায়? চক্রক্রমিক রাশি মানে, এখন ধরো 3টা চলকের আমরা একটা বহুপদী ধরে নিলাম, কি এক্স ওয়াই জেড। 3টা চলকের যদি আমরা একটা বহুপদী ধরি, ওই বহুপদীতে তুমি এক্সের পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে জেড এবং জেডের পরিবর্তে যদি এক্স বসানোর পরেও যদি ওই রাশিটার কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ আগে যেমন ছিল তেমনই আছে, তাহলে আমরা বলতে পারবো ওই রাশিটা একটা চক্রক্রমিক রাশি। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা কি করব, এক্সের পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, জেডের পরিবর্তে এক্স বসাবো। বসানোর পরেও যদি দেখি আমাদের ওই রাশিটার কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে, পরিবর্তন যদি না হয়, তাহলে ওটা একটা কি হবে, চক্রক্রমিক রাশি হবে। বুঝতে পারছো? আচ্ছা, আর প্রতিসম রাশি কি? প্রতিসম রাশি হলো যদি এক্স ওয়াই জেড চলকের একটা বহুপদী থাকে, ওই বহুপদীতে তুমি যে কোনো 2টা চলক কী করে দেবা, এক্সচেঞ্জ করে দেবা। অর্থাৎ তুমি এক্সের পরিবর্তে ওয়াই বসাবা, ওয়াইয়ের পরিবর্তে আবার এক্স বসাবো। বসানোর পরে যদি দেখো ওই রাশিটার কোনো পরিবর্তন হয়নি, তাহলে ওটা একটা প্রতিসম রাশি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের 2টার মধ্যে তফাৎ কোন জায়গাতে? চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা এক্সের পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে জেড, জেডের পরিবর্তে এক্স বসাবো। কিন্তু প্রতিসম রাশিতে আমরা এক্সের পরিবর্তে যদি ওয়াই বসাই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমাকে কি বসাইতে হবে, এক্স বসাইতে হবে। আমি ওয়াইয়ের পরিবর্তে জেড বসাইতে পারবো না। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে দেখো আমাদের একটা এক্সাম্পল দেখে নিই আমরা, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা আরও ভালো। কি বলছে, দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এটা কি একটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তার মানে আমাদের দেখাতে হবে এটা একটা প্রতিসম রাশি হবে না, প্রতিসম বহুপদী হবে না, কিন্তু এটা কি হবে, চক্রক্রমিক রাশি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা চক্রক্রমিক রাশি ফার্স্টে আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রতিসম নয়, আর ফার্স্টে প্রতিসম বলছে, তাহলে আমরা ফার্স্টে আমরা এটার প্রতিসমতা দেখি। ঠিক আছে? আচ্ছা, প্রতিসম হবে কি না দেখো, আমি যদি এক্সের পরিবর্তে ওয়াই বসাই আর ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাই, তাহলে রাশিটা কি হয় একটু খেয়াল করো তো। দেওয়া ছিল কি, দেওয়া ছিল এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, তাই না? এখন আমি এটাতে এক্সের পরিবর্তে যদি ওয়াই বসাই, তাহলে ওয়াই ডিভাইডেড বাই, ওয়াইয়ের পরিবর্তে আবার বসাইতে হবে কি এক্স, তাহলে ওয়াই বাই এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে বসাইতে হবে কত, এক্স। আর জেড নিয়ে কিন্তু আমাদের এখানে কোনো মাথা ব্যথা নেই, তাই জেড জেডের মতনই থাকলো, প্লাস জেড এখানে জেডের মতনই থাকলো, ডিভাইডেড বাই এক্সের পরিবর্তে বসাবো কত, ওয়াই। একটু খেয়াল করে দেখো তো, আমাদের যে মেন রাশিটা ছিল এটার সাথে কি এটার আমাদের কোনোরূপ মিল আছে? কোনোরূপ মিল নাই, কিন্তু তার মানে আমরা বলতে পারবো কি রাশিটা প্রতিসম না। ঠিক আছে, এটা প্রতিসম নয়। আচ্ছা, এবার আমরা চক্রক্রমিক কিনা এটা একটু দেখে আসি, চক্রক্রমিক কিনা। আচ্ছা দেখো, এখন রাশিটা কি ছিল আমাদের, এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই এক্স। এখন আমি চক্রক্রমিক এটা কীভাবে প্রমাণ করব, এক্সের পরিবর্তে আমি বসাবো ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে বসাবো জেড, আর কি জেডের পরিবর্তে হচ্ছে যে এক্স, তাই না? এটাই তো ছিল। তাহলে বসাও, এক্সের পরিবর্তে তুমি বসাইলা ওয়াই ডিভাইডেড বাই ওয়াইয়ের পরিবর্তে জেড প্লাস ওয়াইয়ের পরিবর্তে জেড, এবার জেডের পরিবর্তে কি এক্স প্লাস জেডের পরিবর্তে এক্স, এক্সের পরিবর্তে ওয়াই। একটু খেয়াল করে দেখো, এই যে এখানে যে পদটা প্রথমে ছিল এটা কোথায় চলে গেছে, লাস্টে চলে গেছে। তারপরে এইখানে যেটা দ্বিতীয়তে ছিল এটা কোথায় চলে আসছে, ফার্স্টে চলে আসছে। এইখানে যেটা তৃতীয়তে ছিল এটা কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। এখন 3টা যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে তো তুমি আগা পিছা করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সাজাই লিখি রাশিটাকে, তাহলে আমরা পাবো এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই এক্স। দেখো তো আগেকার রাশিটাই আমরা ফেরত পেলাম না, তার মানে আমরা যদি আগের রাশিটাই ফেরত পেয়ে থাকি, তাহলে আমরা এটা বলতে পারবো এই রাশিটা একটা চক্রক্রমিক রাশি। শুড, ঠিক আছে, দেখাইতে বলছিল শুড, আমরা দেখাই ফেললাম এটা একটা প্রতিসম রাশি হবে না, কিন্তু এটা একটা চক্রক্রমিক রাশি হবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আজকে আমরা আমাদের লাস্ট টপিক যেটাই লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আমাদের লাস্ট টপিকটা কি বলছে একটু খেয়াল করে দেখো তো, চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা, ফার্স্টে আমাদের এখানে একটা শর্ত কি, যে আমরা যেটার উৎপাদকে বিশ্লেষণ করব রাশিটা কি হতে হবে,
চক্রক্রমিক রাশি হইতে হবে। ঠিক আছে, চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ, এটা দুইটা পদ্ধতিতে করা যায়। আজকের ক্লাসে আমরা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা আরেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা এটা করব কিভাবে, এটা চক্রক্রমিক কিনা তোমরা একটু চেক করে নিবা। ঠিক আছে, কিন্তু এটা চক্রক্রমিক হবে। ঠিক আছে, এখানে চলো কি আছে ABC, এর পরিবর্তে তুমি B বসাবা, B এর পরিবর্তে C বসাবা, C এর পরিবর্তে A বসাবা। বসানোর পরে যদি দেখো রাশিটা কি সেম আছে, তার মানে এটা একটা চক্রক্রমিক রাশি। এখন এটার উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। দেখো পদ্ধতি 1 যেটা, একটু ভালো করে বুঝো, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হবেই। ঠিক আছে, এটা 5 স্টার, এখান থেকে 100% কোশ্চেন হবেই। ঠিক আছে, আচ্ছা দেখো তো এবার তাহলে আমরা একটু করি, কিভাবে করব আমরা। এটার নিয়ম হলো যে কোনো একটা পদকে তুমি যেমন আছে তেমনই রাখবা। ধরো সাপোজ আমি লাস্টে যে পদটা আছে এই পদটাকে আমি যেমন আছে তেমনই রাখলাম। রাখার পরে কি করব, রাখার পরে আমাদের কাজ হলো বাকি দুইটা পদকে আমাদের ওই যে লাস্টের পদটার মতন তৈরি করার চেষ্টা করা। অর্থাৎ এখানে দেখো তো A-B আছে না, আমি চেষ্টা করব এইখানে এই দুইটাকে প্রথমে গুণ করে এমনভাবে কমন নেব যেন প্রতিটার সাথে আমার কি A-B আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্টে চলো আমরা গুণটা করে নিই। আচ্ছা BC এর সাথে B গুণ করলে কি হবে, B² C মাইনাস BC এর সাথে C গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস BC², তাই না। এবার C এর সাথে C গুণ করলে কি হবে, AC², তারপর C এর সাথে মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো তো কি হবে A²C প্লাস এই যে লাস্টেরটা যেমন ছিল আমরা তেমনই রাখলাম। বুঝতে পারছো? আচ্ছা এইবার তারপরে এখন দেখো আমাদের মেন কাজ যেটা, এইবার আমাদের কমন নিতে হবে। এই জায়গাতে একটু মাথা ঠান্ডা করে ম্যাথটা করবা। ঠিক আছে, দেখো তো আমার টার্গেট হলো এমন কিছু কমন নিব যেটা কমন নেওয়ার পরে আমার ফার্স্টে কী অবশিষ্ট থাকবে, শুধু A অবশিষ্ট থাকবে। আচ্ছা দেখো তো কোনটা কমন দিলে আমাদের শুধু A অবশিষ্ট থাকে। আমার টার্গেট হলো A-B তৈরি করার। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এই যে 3 নাম্বার যে পদটা আছে এইখান থেকে C² কমন নিই তাহলে আমাদের A অবশিষ্ট থাকে না, A অবশিষ্ট থাকে। এইবার আমাদের আরেকটা কমন নিতে হবে এমন জায়গায় C² যেন -B অবশিষ্ট থাকে। ঠিক আছে, দেখো তো আমি এই যে 2 নাম্বার পদটা থেকে যদি C² কমন নিই তাহলে আমার কি -B অবশিষ্ট থাকে না, তাহলে আমি এই দুইটা থেকে কি পেয়ে যাব, A-B পাবো, অবশ্যই পাবো, তাই না। তুমি যদি এই যে একটা পদ আমরা এখান থেকে A-B পেয়ে গেলাম, বাকি দুইটা থেকে তার মানে অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো আমি এটাকে একটু সাজাই লিখি। ফার্স্টে আমি কি লিখলাম, AC² মাইনাস BC²। এবার এখান থেকে দেখো আমি এখান থেকে হচ্ছে যে প্লাস B² C মাইনাস A² C প্লাস AB ইন্টু A-B লিখে নিলাম। এখন ফার্স্টের দুইটা থেকে আমি কি কমন নেব, ফার্স্টের দুইটা থেকে আমি C² কমন নিলাম। C² কমন নিলে এখানে থেকে A, এখানে থেকে -B। দেখো ফার্স্টের পদটা থেকে কিন্তু আমরা A-B তৈরি করে ফেলছি। এবার পরের পদটা থেকে এমন কিছু কমন নিতে হবে যেন আমার A-B থাকে। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করে দেখো তো আমার এইখানে A দরকার, তাই না, কিন্তু এখানে A² আছে, আমি C কমন নিলে কিন্তু A আসছে না, A² থাকছে। আচ্ছা থাক, সমস্যা নেই, যেটা কমন যাবে আমরা ওটাই কমন নেব, দেখবা যে এমনিতেই মিলে যায় এই রাশিটা। এখন দেখো আমার A এর সামনে কি ছিল, প্লাস ছিল না, তাহলে আমার এখানে কিন্তু মাইনাস সহ কমন নিতে হবে, তাহলে এর সামনে কি আসবে, আমার প্লাস আসবে, অর্থাৎ A² এর সামনে প্লাস আসবে। এখন আমি যদি -Cটা কমন নিই তাহলে এখানে কি থাকবে বলো তো, A² থাকবে, এই যে দ্বিতীয়টা থেকে আগে কমন নিলাম। এখন এখান থেকে যদি আমি -Cটা কমন নিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি থাকবে B²। বুঝতে পারছো, প্লাস AB ইন্টু A-B। এখন দেখো -Cটা কমন নিয়ে আমাদের সুবিধা হইল, ওটা কি, ফার্স্টেরটা যেমন ছিল তেমনই রাখলাম। এবার পরেরটাতে আমাদের A-B তৈরি করতে হবে, -C যেমন ছিল তেমনই রাখলাম। এখানে দেখো তো A² - B² এর সূত্র অ্যাপ্লাই হবে না, সূত্রটা কি, A+B ইন্টু A-B প্লাস AB ইন্টু A-B। এইবার দেখো আমাদের মেন যে টার্গেট ছিল ওটা ফিল আপ হয়ে গেছে, এখানে A-B, এখানে A-B, এখানে A-B। তাহলে আমি তিনটা থেকে কি কমন নিতে পারবো, তিনটা থেকেই A-B কমন নিতে পারবো। আচ্ছা এখান থেকে যদি আমি A-B কমন নিতাম তাহলে কি অবশ্য থাকে, এখানে থেকে C², এখান থেকে A-B কমন নিলে এই যে অংশটা অবশ্য থাকে। এটা আমি যদি গুণ করে দিই তাহলে কী হবে বলো তো, প্লাসে মাইনাসে মাইনাস AC প্লাসে মাইনাসে মাইনাস BC। আচ্ছা পরের অংশটা থেকে আমি কি কমন নিছি, A-B কমন নিছি, তাহলে কি এখানে শুধু প্লাস AB অবশিষ্ট থাকে না, প্লাস AB অবশিষ্ট থাকে।
এইবার দেখো এ মাইনাস বি হয়ে গেল আমার। এইবার আমাদের এই যে রাশিটার মধ্যে বি মাইনাস সি আর সি মাইনাস সি ছিল না, আমাদের টার্গেট হলো এবার বি মাইনাস সি তৈরি করবো আর সি মাইনাস সি তৈরি করবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি কিভাবে কমন নিলে বি মাইনাস সি আর সি মাইনাস সি তৈরি হবে। এখন ফার্স্টে টার্গেট হলো আমার দুইটাতে বি মাইনাস সি তৈরি করা। আচ্ছা, বি মাইনাস সি আমি কীভাবে তৈরি করতে পারবো? আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই রাশিটা থেকে যদি আমি এ কমন নিই লাস্টেরটা থেকে, তাহলে আমাদের এখানে কী অবস্থা থাকবে? বি, তোমার হচ্ছে বি অবশিষ্ট থাকবে না। আমার টার্গেট এবার কি? আমার টার্গেট এবার হলো বি মাইনাস সি তৈরি করা, ঠিক আছে। এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে বি অবশিষ্ট থাকবে। আর একটা এমন পদ খোঁজো তো যেটা থেকে আমার এ কমন নিলে কি থাকবে? এবার মাইনাস সি অবশিষ্ট থাকবে। দেখো তো এই যে 2 নম্বর পদটা থেকে যদি আমি এ কমন নিই তাহলে মাইনাস সি অবশিষ্ট থাকে না? আচ্ছা, তাহলে আমি কি 2 নাম্বারটা আর এই যে 4 নাম্বারটা এটা থেকে কি কমন নেব? আমি ফার্স্টে এটা থেকে আমি ফার্স্টে কমন নিলাম এ। আচ্ছা, এখান থেকে এ কমন নিলে থাকে কত? বি। এখান থেকে এ কমন নিলে থাকে মাইনাস সি। বুঝতে পারছো? এইবার বাকি যে দুইটা পদ আছে, অর্থাৎ এই যে প্রথমটা তৃতীয়টা, এই দুটা থেকেও আমাকে কী তৈরি করতে হবে? বি মাইনাস সি তৈরি করতে হবে। একটু খেয়াল করে দেখো তো, এইখানে আমার বি লাগবে, কিন্তু আমার আছে কি সি কমন নিলে চলে আসবে কি মাইনাস বি। তাহলে আমি মাইনাস সহ কমন নেব, ঠিক আছে। আমি যদি মাইনাস সি কমন নেই তাহলে এখানে অবশ্য থাকবে কত? বি। এই যে এইভাবে হিসাব করতে পারবো তোমরা, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে থাকলো কত আমাদের? বি। আর এইখান থেকে দেখো আমি কি কমন নিছি? মাইনাস সি কমন নিছি। আচ্ছা, আমি যদি মাইনাস সি কমন নেই তাহলে এইখানে আমাদের কি ছিল? সামনে প্লাস ছিল না? তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে কি? মাইনাস সি। সি স্কোয়ার থেকে একটা সি কমন নিলে আরও একটা সি অবশ্য থাকে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে থাকলো এ মাইনাস বি। এখানে দেখো এবার পরের অংশটুকু, এখানে বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, অর্থাৎ আমরা কি লিখব? বি মাইনাস সিটা কমন। আর এখানে আমাদের কি অবস্থা থাকলো? শুধু এ মাইনাস সি না? এ মাইনাস সি। তুমি চাইলেও এইটাও অ্যান্সার রাখতে পারো, অথবা আমাদের কি এই যে সি মাইনাস এ টাইপের তৈরি করা ছিল না, আমরা যদি ওইভাবে তৈরি করতে চাই তাহলে এখানে কি করতে পারবো বলো তো? এ মাইনাস বি, বি মাইনাস সি। আচ্ছা, সি মাইনাস এ থেকে আমি ধরো মাইনাস 1 কমন নিলাম, তাহলে আমাদের কি থাকবে বলো তো? মাইনাস কমন নেওয়া মানে কি? যেটার সামনে ছিল প্লাস ওটা হয়ে যাবে মাইনাস, যেটার সামনে ছিল মাইনাস ওটা হয়ে যাবে প্লাস। তাহলে সি এর সামনে মাইনাস ছিল, হয়ে যাবে কত? প্লাস সি। এ এর সামনে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস এ। বুঝতে পারছো? এবার -1 লাস্টে এখানে গুণ আকারে আছে, আমরা ওটাকে ফার্স্টে যদি গুণ আকারে লিখে দিই তাহলে -1টা লিখলাম না, ঠিক আছে, 1 লেখার প্রয়োজন নাই। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এই তো, এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ চক্রক্রমিক রাশির। এটা গেল আমাদের পদ্ধতি 1। সামনের ক্লাসে আমরা পদ্ধতি 2 নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছো। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং নেক্সট ক্লাসে আমি খুব তাড়াতাড়ি আপলোড দেব। আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবে, ঠিক আছে। আর ক্লাসগুলো রেগুলারলি করো, তোমাদের কাছে আমার একটা সাজেশন থাকবে, ক্লাসগুলো যদি রেগুলারলি করো তাহলে দেখবে যে তোমার তুমি হচ্ছে যে 90+ মার্কস পাওয়ার মতন ক্যাপাবল হয়ে যাবে, ঠিক আছে। তুমি 90+ মার্ক পাওয়ার মতন ক্যাপাবল হয়ে যাবে। 100% তো এখন এইভাবে ওয়ান শটের মাধ্যমে সম্ভব হবে না। আমাদের টার্গেট হলো তোমাদের 90+ মার্ক পাওয়া যেতে হবে। 90+ মানে কিন্তু অনেক মার্ক, ঠিক আছে। আচ্ছা, তো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।